ফেলাইছি, এখন আম্মুর ছবি দিয়ে তো আর কি খুলি নাই? প্রোফাইলটা খোলা। না না আরে শোনেন, এটা কোন অ্যাকাউন্ট সমস্যা দেখো। ওটা কোন সমস্যা না। ধরেন আমি এক্সাম্পল দিই, আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্ট হলো গিয়ে তার নিজের নামে ফাইবার অ্যাকাউন্টে, আর হলো গিয়ে তার পাইনিয়ার অ্যাকাউন্টটা হলো গিয়ে আম্মুর নামে। এখন ওটা কি করছি, ওর পাইনিয়ার অ্যাকাউন্টটা, আম্মুর পাইনিয়ার অ্যাকাউন্টটা আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে করে দিছি, এবং ছোট ভাই ওই অ্যাকাউন্টের থ্রুতে যখন ওর অ্যাকাউন্টের থ্রুতে কাজ করে, এবং টাকা উঠে দেখে আম্মুর পাইনিয়ার অ্যাকাউন্টে, এবং আম্মুর পাইনিয়ারে চলে যায়। ব্যাপারটা বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে আমি গিগে আমার ছবি দিয়ে ওই গিগটা ছাড়তে পারবো স্যার? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি আপনার নামে ফাইবার অ্যাকাউন্ট থাকবে, কোনো আরে সমস্যা তুমি নাই। ওই জায়গায় যে কোনো ছবি দিতে পারবে, এটা কোনো বিষয় না। না আর ওই যে পাইনিয়ার আরেকজন। অ্যাকাউন্টটা, আর পেমেন্ট গেটওয়ে যারটার নামে, তার তার পেমেন্ট গেটওয়ে ইনফরমেশন হুবহু যারটা, তার তার ইনফরমেশন থাকতে হবে। ওটা কোনো চেঞ্জ করা যাবে না। আপনার এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এবং পেমেন্ট গেটওয়ে অন্যজন, সমস্যা নাই। কিন্তু যেই যার যে অ্যাকাউন্ট, সেই ধরুন ফাইবার আপনার সাথে বললো আমরা আপনার ভোটার আইডি কার্ড ভেরিফাই করেন, তখন আপনি কি করবেন? আপনি কি আপনার 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 আমারটা দিবেন, আপনারটা দিবেন? অবশ্যই আপনি যেহেতু নিজের নামে ফাইবার অ্যাকাউন্ট করছেন, আপনারটাই দিবেন। জি, মানে আরেকজন ওই যে মানে বলছিল যে ফাইবারের যদি অ্যাকাউন্টটা যদি তোমার নামে না হয় তাহলে কিন্তু কপিরাইট খাইতে পারো। না, হ্যাঁ, তুমি কপিরাইটের এখানে কিছু না। গিগ খাটাচ্ছ, তুমি গিগে তো যে কোনো কিছু দিতে পারো ডেসক্রিপশন, শুধু তোমার মানে পার্সোনাল ইনফরমেশন না দিলে হইব। আর পার্সোনাল ইনফরমেশন দিলে কোনো সমস্যা না, কয়েকটা গিগ ছাড়ছি না আমার রিলেটেড যারা আছে, ওরা তো সবকিছু ওদের নিজের পার্সোনাল দিয়ে দিছে, ইমেল সিগনেচার গিগ ছাড়ছে সব, ওদের নিজস্ব অ্যাড্রেস দিয়ে দিছে। কই ওরা তো কোনো কিছু খায় না, কপিরাইট খায় নাই। আচ্ছা ভাইয়া, এই যে কপিরাইট কপিরাইট তখনই খাবে যখন হলো আপনি অন্যজনেরটা কপি করবেন, তখন। আচ্ছা ভাই, এই যে মেগা সিঙ্ক এই বিষয়টা একটু মেগা ক্লিয়ার না কোনটা? আমি। ও, মেগা হলো গিয়ে এটা হ্যাঁ, একটা একটা টুল, যেটার মাধ্যমে আপনি হলো ওই উম, এটা ডাটা গুগল স্টোরেজ ড্রাইভ করা আর কি, যায়। সোজা কথা গুগল ড্রাইভ। আচ্ছা আচ্ছা। গুগল ড্রাইভ যেটা ইউজ করা যায়, এটা দিয়ে একই কাজ করা যায়। গুগল ড্রাইভে 15 জিবি দেয়, এটাও 15 জিবি দেয়। আর হলো কি, এটা হলো এই সুবিধা হলো কি, এটা আলাদা একটা সফটওয়্যার আছে যেটার থ্রুতে আপনি আপলোড করতে পারেন, ডাউনলোড করতে পারেন ড্রাইভে, খুব কোনো ইন্টারাপশন ছাড়া। কিন্তু গুগল ড্রাইভে আপলোড ডাউনলোড করতে গেলে আপনার ইন্টারাপ্ট হয়, কারণ ওটা হলো ব্রাউজার থ্রুতে, ব্রাউজার কোনো মতে কানেকশন লস হলে ওইটা আর রিজিউম করা যায় না। কিন্তু এটা যেখান থেকে বন্ধ হবে ডাউনলোড আপলোড, সেটা সেখান থেকে শুরু করা যাবে। বুঝা গেছে? কিন্তু এটা তো ভাই আমার 70 জিবি শো করছে। আপনার কারো কারো বেশি দেয়, কারো কারো কম দেয়। কারণ আমার প্রথম আইপি আইপি ধরলে যদি আমি ডুপ্লিকেট অ্যাকাউন্ট করি, তাহলে আমার 15 জিবি দিবে। আর যদি আমি দেখি আপনি ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করছেন, আপনার 75 জিবি দিবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এরকম করে দেখা যাচ্ছে যে আমি মেগাতে হ্যাঁ, অ্যাকাউন্ট করে লিঙ্ক দিয়ে রাখি, ওইটুকু মনে রাখি, অ্যাকাউন্টের খোঁজ খবর রাখি না। কারণ কি করি, ওই 10 মিনিট মেল ধরেন, এরকম শর্ট মেল ভেরিফিকেশন অথবা 10 মিনিট মেল, গুগলে যাই, 10 মিনিট। স্যার মেগা দিয়ে কি করে ওটা আমি দেখি নাই, ভিডিও কেবল আমি আমি। বলতেছি দাঁড়ান, 10 মিনিট মেইলে গেলাম, গিয়ে তারপর এখানে ওরা কি করে, এখানে টেম্পোরারি মেল দেয়। ওরা টেম্পোরারি মেল দিলে মাঝে মধ্যে ইমেল গুলো কপি ওরা ধরে যেগুলো রোবট দিয়ে করতেছে, তখন ওরা ধরে ফেলে। তখন আপনি অন্য অন্য আরো যে কি বলে, আরো আছে হলো গিয়ে টেম্পোরারি মেল ভেরিফিকেশন, এরকম অনেক টেম্পোরারি মেল ভেরিফিকেশন লিখে সার্চ দিলে অনেক পাবেন। যেই কোম্পানির যেটা যেটা ধরতে না পারে আর কি, যে যদি ধরে পারে, ধরেন আপনি এখানে আসছেন, মেকাতে অ্যাকাউন্ট করবেন, এই মেকাতে অ্যাকাউন্ট করবেন, সাইন আপ করবেন। সাইন আপ করে ধরেন এই অ্যাকাউন্টে একবার আর ডিস্ক 15 জিবি দরকার, আপনার ফুল হয়ে গেছে, ওটা কি সেকেন্ডে আবার ইউজ করতে যাবেন? ওটা তো যাবেন না, 15 জিবি হয়ে গেছে, ওটা থাক, আমি আবার নতুন একটা অ্যাকাউন্ট করে নিতে হয়ে গেল, তাই না? আপনি কি করবেন, এখান থেকে একটা টেম্পোরারি মেল দিয়ে ভেরিফাই করে অ্যাকাউন্ট করে নেবেন। তার পরবর্তীতে আপনার যতটুকু ডাটা আপলোড করা দরকার আপনি আপলোড করে, পরবর্তীতে আর ওইটা ওই জাস্ট লিঙ্কটা থাকলে হলো। ধরেন আপনি আমি আমি কি করছি, এই যে লাস্ট ক্লাসে একটা টপিক পাইছি, এখানে আমার আর সাথে আরেকজন ট্রেনার, তার কাছে কিছু ডাটা নিয়েছিলাম। ওই ডাটাগুলো আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে, এই জন্য এখানে শেয়ার করে রাখি। পরবর্তী যখন আপনাদের ইউজ করবেন, এখান থেকে একটু খোঁজাখুঁজি করলে আপনি আপনার রিকোয়ারমেন্ট গুলো পেয়ে যাবেন। বিভিন্ন টুলস, সফটওয়্যার এক্সটেনশন এখানে দেওয়া আছে। ঠিক আছে? এই আর কি, মেগার জাস্ট ওই আপনার 10 মিনিট মেল অথবা শর্ট মেল ভেরিফিকেশনের মাধ্যমে আপনি টেম্পোরারি মেল করে নেবেন। তাইলে দেখা যাবে যে আপনার যদি মনে করেন যে অ্যাকাউন্ট করা ঝামেলা, আর এই অ্যাকাউন্ট গুলো তো একবার ইউজ করলে আর দ্বিতীয়বার ইউজ করা হয় না, হার্ড ডিস্ক ফুল হয়ে গেলে আর এটার কেউ খোঁজ খবর নেয় না। তো সেই ক্ষেত্রে এরকম 10 মিনিট মেলটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা মূল ক্লাসের টপিক দিকে মুভ করি, ঠিক আছে? জি স্যার। ওকে।
আমরা লাস্ট ক্লাসে যে ওপেন এসইও স্ট্যাটাস এটা পর্যন্ত ছিলাম, তাই না? ওকে, Open তারপর SEO আমরা আজকে আমরা আজকে আচ্ছা আমরা আজকে হলো এই যে এই টুলস এই এক্সটেনশনটা নিয়ে কথা বলি, দেন হলো কি এটার মতো ওপেন এসইও স্ট্যাটাস আর হলো এই আর এই যে এসইও অ্যানালাইসিস এন্ড ওয়েবসাইট রিভিউ বাই হু র‍্যাঙ্ক একই জিনিস। ধরেন আমি আমার ওয়েবসাইটে যাই, দেখি কি পারফরম্যান্স, অনেক ইমপ্রুভমেন্ট করতে হবে, সময় পাই না তো ওইগুলো করি না। দেখি আপনারাই বলবেন কি কি ইমপ্রুভমেন্ট করা লাগে, ঠিক আছে? এটা রে আমি পিন করে দিই, কোথায় গেল? হ্যাঁ পিন করে দিলাম। ওইখানে আশেপাশে বাড়ি ঘরে একটু মিট করে রাখেন, যার আশেপাশে শব্দ হচ্ছে না সে আনমিট রাখবেন। দেখেন দেখা যাচ্ছে? ওকে, দেখেন এখানে এই ওয়েবসাইটের আমার ওয়েবসাইটে কত পারফরম্যান্স সেইটা এখান থেকে শো করতেছে, এবং হলো আমার ওয়েবসাইটে কি কি আছে, আমার ওয়েবসাইটের যে দেখা যাচ্ছে যে কতগুলো ইরর টু ইমপ্রুভ টু পাস, যে কটা আর কি একটা মার্কিং করে করে ও আমাকে ডাটাগুলো দিচ্ছে, এবং ও কি করতেছে আমাকে টাইটেলে কি আছে এবং হলো ডিসক্রিপশনে কি আছে এগুলো সব দেখাচ্ছে, তারপর গুগলে কিরকম দেখাচ্ছে সেটা দেখাচ্ছে, ঠিক না? সো এই যে দেখেন এখানে ডট ডট দেখাচ্ছে, এটা দেখানো ঠিকই নেই। এটা হলো গিয়ে আমার উচিত ছিল পুরোপুরি যতটুকু এই ধরেন এই যে এনি ডিভাইস এইটুকু রাখলে যদি আমার সেন্টেন্সটা পুরো হয় এইটুকু রাখতে হবে। এই যে অলসো স্পেশালিস্ট অন এইটুকুর পর ইন্টারনেট, এইটুকুর পরে যে লেখাটুকু বোঝা যাচ্ছে না ওইটুকু যত সামারি করে হোক 200 এটা হলো গিয়ে 256 ক্যারেক্টার মেবি, ওই ক্যারেক্টার ভিতরে আমাকে শো করে। সো আপনারা এই ক্যারেক্টার গুলো মাথায় রাখতে হবে যে আসলে কত ক্যারেক্টার ভিতরে আমার মেটা ডিসক্রিপশন গুলো শো করে। এটা একটু ওইটা ওইভাবে মেজার করে এখানে দিতে হবে, যেটা আমি এখানে ওটা এসইও নিয়ে কাজ করে নিবিতে এটা দেখাচ্ছে না, এটা ঠিকভাবে দেখাচ্ছে না। দেখেন এটা হলো গিয়ে ডেস্কটপে, আর এটা হলো কি মোবাইলে। আর হলে দেখেন এখানে আমার H1 দেখাচ্ছে কয়টা, H2, H3, H4। সো সো এখানে আপনার H1 মানে কি, যেটা সবচেয়ে বড় টাইটেল, H2 মানে হলে কি একটু ছোট, H3 এরকম H6 পর্যন্ত আছে। সো আমি এখানে H4 ইউজ করছি, H1 ইউজ করছি, H2 এবং H3 এই কটা ইউজ করছি। সো এবং কোন H1 H2 তে কি কি কিওয়ার্ড গুলো ইউজ করছি, কি টাইটেল গুলো ইউজ করছি, সব এগুলো আমার এখানে দেখাচ্ছে, এবং শো মোরে ক্লিক করলে সবগুলো দেখাবে, ঠিক আছে? এখানে কন্টেন্ট অ্যানালাইসিস, দেখেন কন্টেন্ট অ্যানালাইসিসের ভিতরে আমি কি কি টাইপের কন্টেন্ট গুলো দিছি, যেগুলো আসলে ওই হু র‍্যাঙ্ক একটা ভ্যালু দেয়, সেভাবে সে আমাকে একটা ভ্যালু দিছে, কিওয়ার্ড গুলোতে একটা ভ্যালু দিছে, এবং হলো কিওয়ার্ড গুলো একটা কি কি কিওয়ার্ড গুলো আমি ইউজ করছি সেই কিওয়ার্ড গুলো হু র‍্যাঙ্ক আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, আপনারা আছেন না? মিট করে রাখছেন, আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন শেয়ার তো। স্যার আছি ওকে স্যার। ঠিক আছে, আর হলো আচ্ছা অল অ্যাট্রিবিউট মানে হলো কি, ধরেন আমরা ইমেজ ইউজ করি, এটা তো আমি আগে যে যখন আমরা র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে ক্লাস করছিলাম মনে আছে? র‍্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমরা দেখছিলাম যে কি ইমেজের অল্টার টেক্সট দিতে হয়, তাই না? ওই ইমেজের অল্টার টেক্সট দিতে হবে কিনা হবে না সেটা তো আসলে আমরা ওই যখন পোস্ট দিই সেই পোস্টের উপরে দেখতে পারি এটা অল্টার টেক্সট মিস হয়েছে না হয়েছে। কিন্তু আপনি যখন একটা ওয়েবসাইট অডিট করতে যাবেন, কিংবা আপনার ক্লায়েন্ট একটা ওয়েবসাইটের লিংক দিল, আপনি তো তার ড্যাশবোর্ডে অ্যাক্সেস পাবেন, এবং ওই ড্যাশবোর্ডে অ্যাক্সেস পাইলেও কি আপনি প্রতিটা পেজ এক একটা করে যাবেন যে চেক করবেন অল্টার টেক্সট দেওয়া হয়েছে কিনা না হয়েছে। এটা অনেক কষ্টসাধ্য কাজ না? সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এই হু র‍্যাঙ্কের এই টুলসটার মাধ্যমে আপনি এসে কি করবেন, এই যে অল্টার অ্যাট্রিবিউট কয়টা দেওয়া হয়েছে এবং কয়টা দেওয়া হয় না সেটা একটা দেখাবে। দেখা যাচ্ছে আমার 19টা ইমেজ দিয়েছি, 19টারই একটার অল্টার টেক্সট নাই, সবগুলো দিতে হবে। নো অল্ট অ্যাট্রিবিউট আর মিসিং, কোনো আর কি যে দেখা যাচ্ছে কোনো অল অ্যাট্রিবিউট দেওয়া নেই, এবং আমার 19টাতে ইমেজে কোনো অল্ট অ্যাট্রিবিউট নাই, এটা অল অ্যাট্রিবিউট আমাকে দিতে হবে।
অল্ট অ্যাট্রিবিউট না দিলে আমাকে ইমেজটা গোল পড়তে পারে না, যেটা আসলে কি সম্পর্কে বলা হয়েছে, ইমেজটা নিয়ে কি বলতে চাচ্ছি, ইমেজের ভিজুয়ালাইজটা কি। গুগল এত এখনো হয়তো ইমেজ রিকগনাইজ করতে পারে, কিন্তু অত অ্যাডভান্সলি করতে পারে না। যদি আপনি গুগলকে চান আমার কন্টেন্ট গুলো আগে দেখাবে, সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অল টেক্সটের মাধ্যমে, টাইটেল টেক্সটের মাধ্যমে আপনাকে গুগলকে বলে দিতে হবে যে এইটা এই সম্পর্কে বলা হয়েছে, ইমেজটা এই সম্পর্কে বলা হয়েছে। নাহলে গুগল ইমেজ ধরতে পারে না, আগেও ধরতে পারে না, এখনো হয়তো এত অ্যাডভান্স। এখন গুগল ক্যারেক্টার রিকগনাইজ করতে পারে ওসিআর এর মাধ্যমে, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন মাধ্যমে, কিন্তু গুগল ওই এখনো অত অ্যাডভান্স লেভেলে আপনাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি অল্টার টেক্সট অল্ট অ্যাট্রিবিউট না দিবেন। ঠিক আছে? সো আপনি এখান থেকে আপনি জেনে নিতে পারবেন কয়টা অল অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে এবং অ্যাট্রিবিউট কোনটা দেওয়া হয় দিতে হবে। সো আপনি এখান থেকে একটু খোঁজাখুঁজি করে নিন। আমি জাস্ট ব্রিফলি বলে দিই। আপনি ইন ডিটেইলস ওগুলো যখন করতে যাবেন, যেমন ডিফিকাল্টি ফেস করবেন তখন আমাকে বলবেন, আমি ওটা সলভ করার ট্রাই করব। ঠিক আছে? তারপর দেখেন ইন পেজ লিংক, দেখেন ইন পেজ মানে হলো কি পেজ আর কি ওয়েবসাইটের ভিতরে লিংক। ধরেন আমরা ইন্টারনাল আর এক্সটার্নাল এর মানে বুঝি, কোনটা ইন্টারনাল আর কোনটা এক্সটার্নাল? শফিকুল ইসলাম বুঝি কোনটা ইন্টারনাল আর ইন্টারনাল রূপন দে? ইন্টারনাল হলো যে ধরেন সাপোজ একটা জায়গা আছে, হ্যাঁ, মানে আগে থেকেই ছিল যেটার সাথে, ওটাই হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল হলো আমরা বাইরে থেকে যেটা মানে হ্যাঁ, অতিরিক্ত যেটা ঢুকাই। রাইট। আমি আমার ধরেন ঘরের ভিতরে ধরেন এক রুমের সাথে আরেক রুমের দরজা করে দিলাম, কিংবা সেটা হলে কি আমার ঘরের ভিতরে দরজা। ধরেন আপনি তাহলে আপনি ইন্টারনাল লিংক করলেন, ঘরের সাথে একটা ঘরের সাথে লাইন করে দিলেন না, এই ঘর থেকে ওই ঘরে যেতে পারো তুমি। এটা হলো কি ঘরের ভিতরে। আপনি যদি চাচ্ছেন হলে কি আমার পাশে, আমার ঘরের পাশে আরেকটা ঘর আছে, আপনি চাবেন হলে কি এই ঘর থেকে ওই ঘরে যদি যাইতে চাই, আমি ওই ঘরের মধ্যে একটা রাস্তা বানিয়ে দেবো যাতে আমি ঘরের ভিতরে সুন্দরভাবে যেতে পারি। কারণ দুই তলা একটা বিল্ডিং, পাশাপাশি দুইটা বিল্ডিং আছে, আপনি এক বিল্ডিং এ থেকে আরেক বিল্ডিং এ যাবেন, তখন কি করবেন, ওইখান থেকে সাইডে যে রেলিং কেটে ওখান থেকে কি করবেন, উপর দিয়ে সুন্দর ঢালাই করে সুন্দর মতো একটা প্লেয়ার সিঁড়ি বসাবেন, তাই না? সিঁড়ি বসায় জি, পাশে বিল্ডিং এ ওটা যাবেন। তাহলে ওটা হবে কি হচ্ছে হবে, আপনি একটা এক্সটার্নাল একটা লিংক করে দিলেন, লাইন করে দিলেন একটা পাশে বিল্ডিং এর সাথে। সেম একই ভাবে যখন আপনি একটা জি, ওয়েবসাইটের ভিতরে লিংক করবেন, সেটা ইন্টারনাল লিংক হবে, এবং হলো কি যেটা ওয়েবসাইটের বাইরে লিংক করবেন, অন্য একটা ওয়েবসাইটের সাথে লিংক করবেন, সেটা এক্সটার্নাল লিংক। তো এখানে আমাকে দেখাচ্ছে যে ওপেন এসি হুরাঙ্কের যে টুলসটা, সে আমাকে বলতেছে উই হ্যাভ ফাউন্ড টোটাল 23 লিংক ইনক্লুডিং জিরো লিংক ফর ফাইল। ইন্টারনাল লিংক দেখা যাচ্ছে আমাকে 65% দেখাচ্ছে, এক্সটার্নাল 35% আর কি। আমি ইন্টারনাল লিংক দেখাচ্ছে 65% আমাকে দেখাচ্ছে, এবং এক্সটার্নাল অন্য অন্য ওয়েবসাইটে আমি দিছি সেটা 36%, 100% ভিতরে, যেগুলো লিঙ্ক 23টা লিঙ্কের ভিতরে আমার 65% পাইছে হলো গিয়ে আমি আমার নিজে লিঙ্ক করছি, আর হলো গিয়ে 35% পাইছে হলো গিয়ে আমি অন্য কোনো ওয়েবসাইট লিংক করছি। ঠিক আছে? আর হলো কি সবগুলো স্যার অন্য ওয়েবসাইট। জি, স্যার এক্সটার্নাল লিংক বাড়ানোর জন্য কি বাইরে লিংক বিল্ডিং করায় নাকি? হ্যাঁ, এইটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, এটাতে অনেক কাজ হয়। যদিও আমি অত এক্সপার্টলি এটা নিয়ে কাজ করি না, কিন্তু এখানে অনেকেই কাজ করে। কারণ আর এটা আসলে ব্যাকলিংকটা আসলে গুগল পছন্দ করে না। লিংক বিল্ডিংটা গুগল পছন্দ করে না। কিন্তু মানুষ করে এবং পারফরম্যান্সও পায়। সো ওই গুগল আসলে ন্যাচারাল কিছু পছন্দ করে। ধরেন আপনি একটা ভালো মানের কনটেন্ট দিছেন। এখন ভালো মানের কনটেন্ট গুলো অবশ্য যে মানুষ নিয়ে ওটা নিয়ে আলোচনা করবে, ওটা নিয়ে মানুষ ডিসকাস করবে, একজনের লিংক আরেকজনের ওয়েবসাইটে শেয়ার করবে। এটাই স্বাভাবিক না? সো গুগল চাই এটা। কিন্তু আপনি ম্যানুয়ালি আপনার ওয়েবসাইটে র‍্যাংক করার জন্য আপনি করলেন কি, লোক হায়ার করলেন, লোক হায়ার করলে তার ওয়েবসাইট অন্য ওয়েবসাইট বিভিন্ন জায়গায় খুঁজে লিংক বিল্ডিং করলো, এই বা গেস্ট হিসেবে অন্য ওয়েবসাইটে লিখলো। তো এখানে একটা গুগলের চোখে আনইথিক্যাল ব্যাপারটা, কিন্তু এটা করে মানুষ আর্ন করে, ভালো পরিমাণ আর্ন করে তাও। এবং এক একটা মানুষ যে ফাইবারে সার্ভিস দিয়ে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 সেলার হয়ে যায়। So আমার দেখা আমার আগের ব্যাচের স্টুডেন্ট গুলো এরকম কয়েকজন ছিল, যারা হলো গিয়ে এই ব্যাকলিং এর সার্ভিস দিয়ে সে ফাইবারের লেভেল 2 সেলার। তো এই ব্যাকলিং এর অনেক বড় ইন্ডাস্ট্রি, ইচ্ছা করলে করতে পারেন। আমি আপনাদের বেসিক আইডিয়া দিয়ে দিব, ইন ডিপ আপনারা নিজের শিখে নেবেন। ঠিক আছে? জি এখানে স্যার, দেখেন, এটা মোটামুটি 4-5টা ক্লাস করছিলাম আমি। ওকে, দ্যাটস গুড। সো দেখা যাচ্ছে এখানে আপনারা যখন আমরা ইন্টারনাল লিংক করি, সেটা অবশ্যই স্বাভাবিকভাবে নো ফলো থাকবে। নো ফলো ডু ফলো থাকবে। নো ফলো ডু ফলো মানে এরকম, এটা আপনার জন্য না। আপনি ক্লিক করে যেতে পারবেন, ওই লিংকে ক্লিক করে যেতে পারবেন। এখানে যখন ক্লিক করবো এই লিংকে তুমি চলে যাবো।
এটা আসলে আপনার জন্য এই যে নো ফলো টু ফলো কি ইমপ্যাক্ট ফেলবে না। ইমপ্যাক্ট ফেলবে কার কাছে? এটা হলো গিয়ে সার্চ ইঞ্জিনের কাছে ইমপ্যাক্ট ফেলবে। সার্চ ইঞ্জিনকে বলে দিতে হয় যে এই লিঙ্কে তুমি যেতে পারবা আর এই লিঙ্কে তুমি যেতে পারবা না। সো এই ক্ষেত্রে যদি আমি সার্চ ইঞ্জিনে যে লিঙ্কটা দিছি সেটা যদি ফ্ল দিয়ে দেই আরকি অনুসরণ করতে বলি, সে কি করবে? আমার ওয়েবসাইটের লিঙ্ক থেকে অন্য একটা ওয়েবসাইটের এক্সটার্নাল লিঙ্ক যেটা দেওয়া হইছে, সেই লিঙ্কে ক্লিক করে ওই লিঙ্কে ঢুকে যাবে। আর যদি নো ফলো দেওয়া থাকে সে কি করবে? আমার ওয়েবসাইটে আসবে গুগল বট আসবে, কিন্তু গুগল বট ওই লিঙ্কে ক্লিক করে ওই লিঙ্কের ভিতরে ফলো করে ওই এক্সটার্নাল যে ওয়েবসাইটটাতে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে যাবে না যদি নো ফলো দেওয়া থাকে। ঠিক আছে? ওকে? এটা এই নো ফলো টু ফলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারিনি এখন পর্যন্ত? হ্যালো? স্যার, জি হ্যালো বলেন। জি শুনতে স্যার, আমার পাচ্ছি। একটা কোশ্চেন ছিল, এই যে ওয়েবসাইটের যে মানে বডি তারপর হেড এগুলো আমি কোথা থেকে পাবো? এগুলো কি আমি হচ্ছে যে আমার সিগন্যাল থেকে পাবো? ওয়েবসাইটের বডি হেড। সো আপনার দেখেন আমি যদি স্যার, আমি বলি জি স্যার, বলেন। আমি বলি এটা হচ্ছে যে সাপোজ আমি কনভার্সন ট্র্যাকিং অথবা অ্যানালিটিক্স সেটআপ দেবো ওই যে গুগল হুম। অ্যাডস আপনি থেকে, যে হ্যাঁ? তো ট্যাগ এড করতে বলে, হেড ট্যাগের ভিতরে বসাইতে জি হবে, জি, ফুটারে বসাইতে হবে এরকম ওইটা হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা হ্যাঁ হলো কি আপনি যদি হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডপ্রেস ইউজ করেন, সো ওয়ার্ডপ্রেসে আপনার হেডার ফুটারে একটা অপশন থাকে ওইখানে বসান যায়। আমি ওয়ার্ডপ্রেসেরটা দরকার দেখাই দেব না দরকার হলে। আর হলো এখানে আপনি যদি চান দেখেন এখানে কন্ট্রোল ইউ দিলে দেখেন এই এখানে আমি যদি সার্চ দিই এই যে দেখেন হেড এই যে হেড শুরু হইছে। আমি হেড নেই কন্ট্রোল এফ দেন দেখেন এই দেখেন আমার এই যে হেডের শেষ হইছে দেখেন। এই যে এখানে হেড শেষ হইছে আর আমি হেড শুরু হইলো কোথায় যে এখানে। আমি জি এই হেডের ভিতরে যা দিব সেটা আমার ওয়েবসাইটের পারফরম্যান্স গুলো শো করাবে কিংবা ওয়েবসাইটের ওই যে আমি ধরেন আমি অন্য কোনো ধরেন আমি গুগল ওয়েবসাইটের ট্যাগ বসাবো অথবা গুগল অ্যানালিটিক্স ট্যাগ বসাবো তো সব আমি কি করবো এই যে হেডের উপরে বসাবো একটা স্পেস দিয়ে উপরে বসাই দেবো ঠিক আছে। স্যার, এটা হচ্ছে যে আমি যে এই হেডার ফুটার যে বের করবো এটা হচ্ছে যে আমার প্যানেল থেকে যাব না? না সি প্যানেলে না আপনি যে সিএমএস ইউজ করবেন সেই সিএমএস সি প্যানেলে তখনই যাবেন যখন হলো কি আপনি ডাইরেক্ট এইচটিএমএল এর মাধ্যমে ওয়েবসাইট আপলোড দিচ্ছেন কোনো সিএমএস এর মাধ্যমে না। কারণ আপনি আমার ওয়েবসাইটে দেখেন এটা কি দিয়ে করা এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আমি যখন ওয়ার্ডপ্রেস দিয়ে করছি তো আমি কি করবো আমি ওয়ার্ডপ্রেসে ঢুকবো ড্যাশবোর্ডে ঢুকবো ঢুকে তার পরবর্তীতে আমি কি করবো থিমসের অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি ওইখান থেকে কোড এডিটে গিয়ে আমি আমার ইয়াটা হেডটা চেঞ্জ করবো। আমি দেখাচ্ছি দাঁড়ান আমি এখানে লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে কিনা। ওইখানে কামার দের লোহা নিয়ে বাড়াবাড়ি করে কিন্তু আর এখানে লোহা দিয়ে শব্দ বাড়ি করে মিউট করে দেন। আর ইয়ের মেবি জাফরের মেবি এখান থেকে মাইক্রোফোনের সমস্যা ভরভর শব্দ হয়। আচ্ছা আমি লোকাল হোস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে ঢোকা ট্রাই করতেছি। ওয়ার্ডপ্রেসে দেখি লগ ইন করা আছে কিনা। এই ব্রাউজার মেবি নাই। স্যার ওই যে লোকাল হোস্টে যাইতে হলে জ্যাপ কন্ট্রোল থেকে স্টপ হ্যাঁ করতে হবে না? হ্যাঁ করা হয়েছে আমার এখানে দেখেন এই যে কনফিগ থেকে অটোমেটিক্যালি আমি এখান থেকে অ্যাপ পাচ্ছি এবং মাইস্কুল এটা এনেবল করে রাখছি। আর ম্যানুয়ালি করা লাগে না আগের থেকে অটোমেটিক হয়ে যায় বুঝা গেছে। এই যে অ্যাপাচি মাইস্কুল এটা জি স্যার। আমার ম্যানুয়ালি করতে হয় না আমি জাস্ট অন করলে অটোমেটিক হয়ে যায় এখান থেকে কনফিগারে গিয়ে ওই যে অটো স্টার্ট এটা ওপেন করে দিছি যে ইনেবল করে দিছি অটো স্টার্ট মোড থেকে এটা অটোমেটিক ইনেবল হয়ে গেছে ঠিক আছে। আমার এটা করা নাই, আমার এটা করতে হবে। করে নিয়ে তাহলে আর বারবার করে ঝামেলা করতে হবে না। আচ্ছা আমি ওয়ার্ডপ্রেসে ঢুকে গেলাম।
তো আমি দেখেন আপনি যে রূপন্দর মেবি কোশ্চেনটা করছিলেন, দেখেন আপনি চাচ্ছিলেন কি আমি আমার যে যেই আমি আহ, আমার যে এইচটিএমএল ট্যাগ গুলো বসাইতে হয় কমার্স কমার্স তো আপনার ওই গুগল ওয়েবমাস্টার টুল আর হলো গুগল অ্যানালিটিক্স আর ওই যে জি ফেসবুক পিক্সেলের যে কোড গুলো বসাইতে হয় সেগুলো কি করেন আপনি ওই যে হেডার ফাইলে বসাইতে বলে তাই না? সো জি আপনি কি করতে হবে থিম এডিটরে চলে যেতে হবে। হ্যাঁ, আন্ডারস্টুড। সো এখানে এসে দেখেন এখানে কোথায় গেল, হ্যাঁ এখান থেকে না, এটা মনে হয় কোনো ভালো মনে থিম এড করে নাই দেখে দেখাচ্ছে না। আমি থিমটা চেঞ্জ করে আসি। এই দেখেন থিম হেডার, এই থিম হেডার আসেন, দেখেন এখানে দেখেন এই যে দেখেন দেখা যাচ্ছে এই যে হেড দেখা যাচ্ছে রূপন দে। এই হেডের এখানে এসে আপনি কি করবেন, এখানে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আর আপনি একটা এইচটিএমএল ধরেন আপনি গুগল ওয়েবমাস্টারের যে ট্যাগ, আপনি গুগল ওয়েবমাস্টার ট্যাগ গুগল ওয়েবমাস্টার ট্যাগ নিয়ে আসবেন একটা, ধরেন আমি একটা ডামি ট্যাগ নিয়ে আসবো, আমি ট্যাগ যে এখান থেকে ট্যাগ দিবে সে আপনি HTML ডাইরেক্ট অথবা অল্টারনেটিভে যে এখানে যে অল্টারনেটিভ ক্লিক করবেন, অল্টারনেটিভ ক্লিক করে আপনাকে একটা ট্যাগ দেখাবে, সেই ট্যাগটা কি করবেন আইনা কপি করে আপনি জাস্ট ওই হেডের মধ্যে বসে দিবে। ধরেন এই যে ট্যাগ, এই যে ট্যাগ দেখা যাচ্ছে এই ট্যাগটা কপি করে নিয়ে না বসে দিবেন। এখানে কোনো ডামি ট্যাগ দেয় না, সো জাস্ট আমরা জাস্ট এখানে এসে কি করবেন, এখানে জাস্ট এই যে ট্যাগটা সেটা ট্যাগটা এনে পেস্ট করে এখানে আপডেট দিলেই হয়ে গেল, ঝামেলা শেষ। ঠিক আছে, বুঝা গেছে? আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার বুঝতে পারছি। ওকে, সো আমরা টপিকে ফিরে যাই। আচ্ছা, আমরা তো মেগাটা তো বুঝছি, মেগা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? বুঝছি স্যার মেগাটা। স্যার আমার একটু বোঝাই দেন মেগা মেগা। মেগা এখনো বুঝি নাই। মেগা একটা টুল যেটার মাধ্যমে গুগল ড্রাইভের মধ্যে ফাইল শেয়ার করা যায়। ওটা জাস্ট অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে আপনি হলো ফাইল গুগল ড্রাইভে যেভাবে আপনি গুগল জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ফাইল শেয়ার করতে পারেন, মেগার মাধ্যমে করা যায়। মেগার সুবিধা এটাই হলো কি আপনাকে অ্যাকাউন্ট করা নিয়ে কোনো ঝামেলা নেই, টেম্পোরারি মেল ভেরিফিকেশন করে ফেলা যায়। আর গুগলের দেখা যাচ্ছে জিমেল গুলো আর কি গুগলের অ্যাকাউন্ট করা নিয়ে মাঝে মধ্যে ভেরিফিকেশন করে যাবেন, যেটা মেগা পড়বেন না। ঠিক আছে, আর হলো কি ফ্রিতে, আর হলো মেগার জি ফাইল স্যার। শেয়ারিং এর জন্য আলাদা সুবিধা হলো কি মেগার আলাদা ব্রাউজার এক্সটেনশন এবং হলো সফটওয়্যার আছে, যেটার থ্রুতে আপনি ডেস্কটপ সফটওয়্যার আছে, যেটার থ্রুতে আপনি হলো কি ফাইলগুলো খুব দ্রুত শেয়ার করতে পারবেন, যেটা গুগল ক্রোমের নাই, গুগল ক্রোম না তো গুগল ড্রাইভের নাই। ঠিক আছে, এই আর বুঝা জি গেছে জি জাফর? ওকে, সো আমরা জি যে জি। এখানে এই যে এখানে হুরেঙ্কের যে টুলসটা এসইও অ্যানালাইসিস যেটা আমরা সর্বশেষ ছিলাম হলো কি ইমেজ ইমেজ অল্টার টেক্সটের এখানে ওই পর্যন্ত তাই না, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক পর্যন্ত ছিলাম। আচ্ছা, এখানে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক তো বুঝছি, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে ইন্টারনাল লিঙ্ক এবং ডু ফলো নো ফলো নিয়ে? জাফর কোনো কোশ্চেন? ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক বুঝি নাই এখন পর্যন্ত। না স্যার বুঝতে পারছি স্যার, এক্সটার্নাল ডু ইন্টারনাল বুঝছি। ডু ফলো নো ফলো বুঝতে পারছি। জি ইনশাআল্লাহ। বলেন তো কি কি বলছি, ডু ফলো কি জিনিস, নো ফলো কি জিনিস? স্যার ওই যে নফল আপনার
যেগুলা নাকি সার্চ আপনার ইঞ্জিন ফলো করবে না, সার্চ ইঞ্জিন যাবে না ওই লিঙ্কে। ধরেন আমরা মানুষ বুঝতে পারবো না এটা ডু ফলো না নো ফলো, কিন্তু সার্চ ইঞ্জিন বুঝতে পারবে। সার্চ ইঞ্জিনকে বলে দিতে হবে যে এই লিঙ্কে ক্লিক করে যেতে পারবা, এই লিঙ্কে ক্লিক করে যেতে পারবা না। সো দেখা যায় যে লিঙ্কে সার্চ ইঞ্জিন যেতে পারবে না সেটাকে আমরা বলে দেবো নো ফলো, যে লিঙ্কে সে যেতে পারবে সেটা হলো গিয়ে ফলো। ডু ঠিক ফলো। আছে, জি ডু জি ফলো, ঠিক আছে। জি জি। ওকে, দেন আমরা এটুকু বুঝেই ফেললাম। সো আমার আমার ওয়েবসাইটের পারফরমেন্স তো দেখতেছেন খুবই পুর, এটা নিয়ে সময় দিই নেই। কারণ হলো কি আমি অন্যদিকে ব্যস্ত, এই জন্য। আর সাইটটা রিসেন্টলি কিনছি, এর আগে ডোমেইন এক্সপার্টটা হয়ে গেছিল, আবার নতুন করে সবকিছু করা হয়েছে, তো এই জন্য সেট আপ করতে সময় লাগবে একটু, এগুলো করা হয় না। দেখেন আপনারাই বলবেন কি কি ইমপ্রুভমেন্ট করা লাগে, ঠিক আছে। আমার সাইটে ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে, ওয়েবসাইট ফিড we have found two web feed URL on this page. ওই যে আরএসএস ফিড, আরএসএস মানে হলো কি, ধরেন আপনি অন্য একটা ওয়েবসাইটের কন্টেন্ট আপনার ওয়েবসাইটে এনে শো করাবেন, বুঝতে পারছি। ধরেন আপনার একটা ওয়েবসাইটের, ধরেন আপনি গুগল, আপনি একটা নিউজ সাইট রান করেন, আপনি চাচ্ছেন হলে গিয়ে আপনার ওয়েবসাইটে বিবিসির নিউজগুলো এসে শো করুক। তখন কি করবেন, বিবিসির নিউজ ফিডের যে আরএসএস ফিডটা আছে, ওরা যদি কোনো আরএসএস ফিড দিয়ে রাখে, সেই ফিডটা না আপনি আপনার ওয়েবসাইটে বসাই দিলে আপনার ওয়েবসাইটে বসে বসে ওয়েবসাইটে না গিয়ে আপনার ওয়েবসাইটে লিংক দেখতে পারবেন। সো এরকম আমার দেখা যাচ্ছে, আমার জানা না জানতেও দুইটা ফিড আমি মনে রেডিমেড টেমপ্লেট ইউজ করতেছো, সেই জন্য আমাকে রেডিমেড ফিডের কোডটা দিয়ে দিছে এক্সএমএল, এগুলো সরাইতে হবে। সো আমি আরএসএস ফিড রাখতে চাই না, আমি পরবর্তীতে এগুলো রিমুভ করে দেব। আরএসএস ফিড নিয়ে কনসেপ্ট বুঝা গেছে। আরএসএস ফিড মানে হলো কি, অন্য একটা ওয়েবসাইটের কন্টেন্ট আপনার এখানে দেখাবেন, ওই আপনার ওয়েবসাইটে এসে দেখাবে, এবং সেই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো ওই ওয়েবসাইটে না যেই আপনি আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইট থেকে ওই কন্টেন্ট গুলো দেখতে পারবেন এবং ভিজিটর এসে দেখতে পারবে। তারপর ইন্ডেক্স দেখেন, দেখা যাচ্ছে গুগলে যে কটা পেজ ইন্ডেক্স হয়েছে সেই কটা ইউআরএল এখানে দেখাচ্ছে। অল ভার্সন পেজ ইউআরএল। আর হলো কি এখানে দেখেন রোবোটডক্স টিএক্সটি, এটা নিয়ে মনে লাস্ট ক্লাসে বলছিলাম না, গুগলকে আমরা ভিজিট করতে দিব কিনা দিব না, এটাই রোবোট কোন পেজ থেকে দিব কোন পেজকে দিব না, সেটা এই রোবোটডক্স টিএক্সটির মাধ্যমে দেখায়। দেখেন ইউজার এজেন্ট মানে অল, সবাই যাবে। আমার ডিজালও করে রাখছি ডাব্লিউপি অ্যাডমিন, যে পেজের মাধ্যমে ওয়েবসাইটে লগ ইন করি ড্যাশবোর্ডে, আমি ড্যাশবোর্ডে যে লিঙ্কে ক্লিক করে লগ ইন করি, সেটা তো আমি গুগলকে দিব না, তুমি লিঙ্কে ক্লিক করে ঢুকো। সো সেই ক্ষেত্রে আমি কি করব, এটা হলে ডিসেবল করে রাখবো, আর বাকি সব অ্যালাউ করে রাখবো ডাব্লিউপি অ্যাডমিন অ্যাজাক্স, এটার মাধ্যমে যত কন্টেন্ট গুলো শো করে। সো আমি এটা অ্যালাউ করে দিলাম, এবং ইউজার এজেন্ট সব আর বাকি সব যাবে, শুধু এইটা বাদে। আর এইটা শুধু যে ডিজেলাও ডাব্লিউপি অ্যাডমিন যে পেজের মাধ্যমে লগ ইন করি সেই পেজ বাদে বাকি সবই যাবে। আর ডিজেলাও দিয়ে যদি আপনি কিছু না দেন সেটা মানে অ্যালাউ, ডিজেলাও দিয়ে যদি কিছু না দেন সেটা অ্যালাউ। আর অ্যালাউ ইউজার এজেন্ট মানে সবাই যাবে। আর অ্যালাউ মানে হলে কি, অ্যালাউ এই কটা যে এই কন্টেন্ট যেগুলো আছে সেগুলো, ঠিক আছে। সব ইউজার এজেন্ট মানে রোবট, মানে গুগল, বিং, ইয়াহু যত সার্চ ইঞ্জিন আছে সবাই আসবে হলো কি ইউজার এজেন্ট হিসেবে, ওরা হলো ইউজার এজেন্ট। আর হলো আপনি ডিজেবল করে রাখবেন এই পেজের মাধ্যমে, ডাব্লিউপি অ্যাডমিনটা আপনি ডিজেবল করবেন, বাকি সব মোটামুটি যা আছে মোটামুটি সব অ্যালাউ থাকবে। আর সাইড ম্যাপ হলো কি, আমরা তো দেখছিলাম লাস্ট ক্লাসে, সাইড ম্যাপ হলো কি একটা ওয়েবসাইটে আমরা মানুষ বুঝতে পারি এই পেজে যেতে হবে, এই পেজে যেতে হবে না, কিন্তু সেটা গুগল বুঝতে পারে কিন্তু সার্চ ইঞ্জিন বুঝতে পারে না। তো সার্চ ইঞ্জিন সাইড ম্যাপ বানায় দিতে হয়। যারা এখন পর্যন্ত সাইড ম্যাপের ভিডিওটা দেখিনি, লাস্ট ক্লাসে ভিডিওটা দেখিনি, সাইড ম্যাপের ভিডিওতে দেওয়া আছে, ওটা দেখে নিব, ঠিক আছে। আচ্ছা, এই টুলসটা একটু নতুন দেখে একটু ডিটেইলস আলোচনা করতেছি, না করতাম না। আপনাদের কাছে হয়তো কঠিন মনে হতে পারে লাস্ট ক্লাসে, যেহেতু যে এইটা আপনাদের এই যে সাপোর্ট করতেছেন আপনাদের ওইখানে, সো এইটা তো সাপোর্ট করবে, এইটা দিয়ে ট্রাই করেন, মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, রোবট ডগ, সাইড ম্যাপ, তারপরে গিয়ে সিম্পল ভিজিবিলিটি, এগুলো তো বুঝবেনই না। আমি আস্তে আস্তে করে স্কিপ করে চলে যাই, কারণ এগুলো নিয়ে অনেক আগে গত ক্লাসে আলোচনা করেছে, এগুলো নিয়ে আবার আলোচনা করলে অতিরিক্ত সময় নষ্ট হবে। ট্যাগ এগুলো নিয়ে মোটামুটি কাভার, এগুলো যেগুলো স্কিপ হয়ে যায় মনে করে মোটামুটি আপনার যদি বুঝার লাগে আমাকে বলবেন, আমি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আলোচনা করব, যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো নিয়ে মাথা ঘামাবো না। আর আরো ডিটেলস আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আরো ডিটেলস শিখবো আমরা, যখন হলে কি আমরা এইসো প্রেস অথবা আমরা যে র্যাঙ্ক ম্যাথ দিয়ে ট্রাই করবো, তখন আমরা ইন ডিটেলস দেখবো, ঠিক আছে। স্কিমা মার্কআপ, এগুলো স্কিমা মার্কআপ স্ট্রাকচার গুলো দিতে হবে, এগুলো দেওয়া হয় নাই। সিকিউরিটি হ্যাঁ, HTTPS দেওয়া হয়েছে, হ্যাঁ। এগুলো আর কি ইন ডিটেইলস, এই যে বেসিক গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, এসএসএল নিয়ে আলোচনা করছিলাম, সো এগুলো নিয়ে তো আর কথা বলার কিছু নাই। আর হলো হ্যাঁ, এখানে সার্ভার
টেকনোলজি কোন কোন টেকনোলজি ইউজ করছি এটা আগে দেখাইতো না। আগে আমরা কি করতাম ওই প্লেজের মাধ্যমে, যে এটার মাধ্যমে দেখতাম তাই না, ওই প্লেজের মাধ্যমে দেখতাম, এটার মাধ্যমে দেখা যাবে। দেখেন এখানের মাধ্যমে আমি এনিমেট.সিসিস, বুটস্ট্র্যাপ, ফ্রি ফর্মসাপ, গুগল এপিআই, গুগল ম্যাপ, জেকুইরি, লাইভ স্পিড, যে সার্ভারটা ইউজ করছি আমি সে লাইট স্পিড সার্ভারটা ইউজ করছি। তারপর লেগে মাইস্কুয়েল, তারপর পিএসপি, টুইটার, ইমোজি ইউজ করছি। তারপর ওয়ার্ডপ্রেসের থ্রুতে আমি পুরো ওয়েবসাইটটা সাজাইছি তাই না। সো আমাকে টেকনোলজি দেখাচ্ছে কোন কোন টেকনোলজি, এটার মাধ্যমে দেখতে পারবেন, আবার এটার মাধ্যমে দেখতে পারবেন, একই জিনিস। ওই প্লেজার অথবা হলো আপনি এই যে হুরেঙ্কের যে টুলসটা এটার মাধ্যমে। আর আর স্কিপ করে যাচ্ছে এগুলো, যে 404 পেজ, তো এগুলো আমরা বুঝি, এগুলো আগে ক্লাসে আলোচনা করেছিলাম। টেম্পোরারি পেজ, যে আমার ওয়েবসাইটটা যদি আনেবল না থাকে সেটা দেখাবে। ডোমেইন অ্যাভেলেবিলিটি, যে এই রিলেটেড কি কি ডোমেইন অ্যাভেলেবেল আছে সে আপনাকে দেখাবে। আমার এই ওয়েবসাইটের এই .com ডোমেইন বাদে অন্যান্য যে .com, .biz, .eu, এখন এগুলো যদি মনে চায় আর অন্য কেউ কিনবে ইচ্ছা, যার যেটা ভালো লাগে। এখন এখন তো যে টিএলডি, যে আর যে টিএলডি দরকার পড়ে, আমার তো .com কমার্শিয়াল হলেই হয়, আমার ওই .iu, বিচ, .iu এগুলো তো দরকার নেই। ইউ কিনবে ইউরোপিয়ান ইউনিয়নের যারা আছে তারা কিনবে, আমি তো কিনবো না। তারপর ব্যাকলিং, ব্যাকলিং সোর্স, আমাকে এখানে ব্যাকলিং থাকলেও দেখাবে না, কারণ লোকে এগুলো পেইড টুল, এই স্টেপের থেকে ভালো কোনোটা দেখা যায় না। এটা দিয়েও দেখা যায় মোটামুটি, কিন্তু অত স্টেপের মতো এত ক্লিয়ার না। সো এটা মোটামুটি মানে টুল, যত যত ফ্রি টুলগুলো আছে সব থেকে বেটার এটা মনে হয় আমার কাছে। রেফারেন্স ডোমেন, একটা রেফারেন্স ডোমেন আপনার ব্যাকলিং অ্যানালাইসিস করবেন অবশ্যই হলো এই স্টেপের মাধ্যমে। ওইটা টাকা দিয়ে কিনতে হয়, যখন আপনার ওয়েবসাইটটা দাঁড়ায় যাবে তখন কিনবেন টুলস, এখন কিনবেন না। যখন ওয়েবসাইটটা মোটামুটি দাঁড়ায় গেছে, মোটামুটি কন্টেন্ট দেখা যাচ্ছে, গুগল ইন্ডেক্স হয়ে গেছে, তখন হলে কম্পিটিটর থেকে র্যাঙ্কিং এ জেতার জন্য আপনি কি করবেন, এই স্টেপ টুলসটা কিনে নেবেন। ট্রাফিক ভেরি লো, ভিজিটর আসেই না, কাজ করি না বিধায় এটার জন্য ট্রাফিক আসে না। এগুলো নিয়ে কাজ করতে হবে। মোবাইল লোকেশন, এগুলো কিনতে হলে টাকা দিয়ে কিনতে হবে। যে এই সার্ভিসগুলো নিতে হলে আমার এই যে ব্যাকলিং এর এই সার্ভিসগুলো নিতে হলে আমার টাকা দিয়ে কিনতে হবে, ওদের পেইড ভার্সন আছে। সো দেখছেন এগুলো টাকা দিয়ে কিনতে হবে। আর এটার পরে প্রিমিয়াম, আমরা কিছু সার্ভিস ফ্রিতে পাচ্ছি, কিছু সার্ভিস প্রিমিয়ামে পাচ্ছি, সেই জন্য ওরা আমাকে এই সার্ভিসগুলোর নাম দিয়ে দিয়েছে। এই সার্ভিসগুলো আমরা ডাকি হলো প্রিমিয়াম বলে। প্রিমিয়াম এবং ফ্রি এর সাথে ফ্রি মিলায় প্রিমিয়াম বানায় ফেলছি আর কি। আর কি মোটামুটি মার্কেটে এই শব্দগুলো ইউজ করা হয়, যেটা ফ্রি এবং কিছু কিছু ফ্রি, কিছু টাকা দিয়ে কিনতে হয়, সেটা বললেই আমরা প্রিমিয়াম। ঠিক আছে, কিছু সার্ভিস এখানে টাকা দিয়ে কিনতে হবে, ফ্রি ট্রায়াল কয়েকদিন দিবে, তারপর টাকা চাবে। সোশ্যাল প্রোফাইল, এখানে আমি ফেসবুক শেয়ার, ফেসবুক কমেন্ট, ফেসবুক এগুলো একটা মোটামুটি ফ্রি দিয়ে ডাটা দেয়। আর এটা হলো যে বাসুমো নামের একটা টুলস আছে, ওইটা তো ফ্রি দিয়ে অনেক ভালো ডাটা দেয়, মোটামুটি অল্প কিছু দেয়, এত বেশি দিতে নেয় না। ফেসবুক পেজ, টুইটার পেজ, যে দেখেন আমার ফেসবুক পেজটা দেখাচ্ছে, কোন পেজটা দেওয়া হয়েছে, ফেসবুক প্রোফাইল, টুইটার, ইনস্টাগ্রাম পায় নাই, লিঙ্কডইন পাইছে, যেটা পাইছে সেটা দেখাচ্ছে। তো ইন অ্যাট এ গ্লাস আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম এই এই আমাদের হুর্যাঙ্কের টুলসটার থ্রুতে। সো এই হুর্যাঙ্কের টুলসটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে নেক্সট টপিকে মুভ করে ফেলি আমরা। ওকে, আচ্ছা আমরা হলো ছিলাম ব্রাউজারে, এই ব্রাউজারে দেখেন এখানে আমরা আমরা ছিলাম সর্বশেষ ওপেন ইসি স্ট্যাটাস থেকে আমরা আবার আজকে এখান থেকে বাইং ব্যাকলিং। আচ্ছা অনেকে বললেন আমরা ব্যাকলিং নিয়ে প্রথম দিকে আমরা কথা বলছিলাম যে ব্যাকলিং টাকা দেখ কিনা যায়, ব্যাকলিং শিখতে হলে দেখা যাচ্ছে যে আপনার কি বলতে করতে হবে, আপনার হলো ব্যাকলিং কিভাবে আনতে হয়, ব্যাকলিং কিভাবে করতে হয়, এগুলো তো বুঝি একটা ওয়েবসাইটের সাথে আরেকটা লিঙ্ক, কিন্তু কি স্টাইলে ব্যাকলিং কিনতে হবে, কিভাবে কিনতে হবে না, সো এগুলোর একটা টিউটোরিয়াল আমার কাছে ছিল। আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালটা আপনাদের গ্রুপে দিয়ে একটা ছোট একটা টিউটোরিয়াল, এটা দেখবেন। আর ব্যাকলিং নিয়ে ভবিষ্যতে আরো আলোচনা করব। আপাতত আপনার থিওরিটিক্যালি কনসেপ্ট ক্লিয়ার করবেন, ঠিক আছে? থিওরিটিক্যালি কনসেপ্ট ক্লিয়ার থাকলে পরবর্তীতে যখন আমরা প্র্যাকটিক্যালে যাব তখন আমরা ওটা নিয়ে আর সমস্যা হবে না। আমি এই ভিডিওটা দিয়ে দিলাম এখানে, আপনি কি করবেন এখান থেকে এই থিওরিটিক্যালি কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আপনাদের এখানে দেখবেন ভিডিওটা ভিজিবল কিনা, আমি অন্য জায়গা থেকে লিংকটা কপি করে এনে দিছি, তো সো হয়তো মাঝে মধ্যে নাও শো করতে পারে, আপনারা যেহেতু এই গ্রুপে মেম্বার না। আর হলে গিয়ে মার্কেটিং এবং সেল, এটা নিয়ে একটা ভিডিও আছে, এটা মোটামুটি আপনারা
কিভাবে ধৈর্য ধরে মার্কেটিং করতে হয়, কিভাবে আসলে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হয়, এটা একটা বেসিক ম্যানার এখানে দেওয়া আছে। এটাও আপনি এটা দেখবেন, ঠিক আছে? কারণ প্র্যাকটিক্যালি যখন ডিজিটাল মার্কেটিং করতে যাবেন তখন ফিজিক্যাল মার্কেটিং এর প্রয়োজন পড়বে। সো এই স্ট্র্যাটেজি গুলো একটু ফলো করে থাকলে আপনার ডিসিশন নিতে প্রবলেম ফিল করবেন না। আর হলো এখানে স্যার ভিডিওটা আসে নাই। আসে নাই না? না, তাহলে আমার ভিডিওটা তো ম্যানুয়ালি ডাউনলোড করে কি ভিডিওটা ওখানে কি দেখায়? কোনো কিছু দেখায় না? এখানে দেখা যাচ্ছে স্যার ওর নিউ গ্রুপে অ্যাড হওয়ার জন্য। ওই গ্রুপে আছে ভিডিওটা। আপনি হচ্ছে গ্রুপের লিংকটা দিচ্ছেন, এটা শো করে। ওই গ্রুপে জয়েন জয়েন আচ্ছা, তা আপাতত আপনি যদি না হয় আমি দরকার হলে ভিডিও আপলোড করে দিব। আর যদি যার যার মনে হয় যে আমার এখনই দরকার, আপনি ভিডিও গ্রুপের লিংকে রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমি জি অ্যাপ্রুভ জি করে দিব, ঠিক আছে? জি। আপাতত আমি লিংকটা দিয়ে রাখি, আপনারা পরবর্তীতে দেখে নিন। আর যদি আমি সময় হয় আমার ডিভাইসে থাকে ভিডিওগুলো, আমি এখান থেকে ম্যানুয়ালি আপলোড করে দিব। ডিভাইসে না থাকলে আমি গ্রুপে আপলোড করে দিব, ওকে? বিভিন্ন ধরন এগুলো তো মনে হয় আর ইনেবল নাই এখন। বিভিন্ন দেখা যাচ্ছে ইমেল মার্কেটিং টার্গেটিং এর টুল নিয়ে এগুলো আলোচনা করছিল। যখন শপিফাই নিয়ে কাজ করবেন তখন গ্রুপ থেকে দেখে নিন এগুলো। যাদের একটু বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করেছে শপিফাই নিয়ে আর কি, মোটামুটি এখানে শপিফাই নিয়ে ইন ডিটেইলস এত বলতেছি না, কারণ আপনার ই-কমার্স দিয়ে ফোকাস করেন। শপিফাই দিয়ে আপনি যদি নিজে করতে যান তখন আপনার প্রতি মাসে $29 করে গুনতে হবে, ই-কমার্স যেটা গুনতে হবে না। আর হলে কি শপিফাই এর জন্য কাজ করবেন অবশ্যই এই টুলসগুলো সম্পর্কে জানবেন যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন। যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন হলো কি এই শপিফাই টুলস গুলোর জন্য জানবেন, এবং ক্লায়েন্টের তখন এগুলো যদি জানা থাকে আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিতে প্রবলেম হবে না, ঠিক আছে? এগুলো হলো বিভিন্ন শপিফাই টুল, যে ফেসবুকের টার্গেটিং এর জন্য, তারপর হলো কি আপনার ফেসবুকের ইমেলের শপিফাই মাধ্যমে ইমেল কিভাবে কালেক্ট করা হয়, এগুলো এক একটা ডিটেলস দেওয়া আছে। গুগল শপিং কিভাবে অ্যাড করা যায় শপিফাইতে, এগুলো আর কি। সো এখানে দেখা যাচ্ছে আরো টুল দেওয়া আছে। লোডে দিতে সময় নেবে। স্যার লিড জেনারেশনটা মূলত কি স্যার? লিড জেনারেশন হলো আমি ভিজিটর নিয়ে আসে এনি হাউ, আমার সেল জেনারেট করতে হবে এটি এনি হাউ। প্রতিটা কাস্টমারই আমার এইটা কি যারা ভিজিটর তারাই লিড হয়। ধরেন আমার ওয়েবসাইটে ভিজিটর আসলো, তাদেরকে আমি যদি আমার প্রোডাক্টটা সেল করে দিতে পারি, সে আমার লিড। প্রতিটা ভিজিটর আমার লিড না, যে আমার প্রোডাক্টটা কিনবে সে আমার লিড। বুঝতে পারছি? স্যার তাহলে স্যার ওইটা কি স্যার? ওই যে যেমন বিভিন্ন মেল কালেক্ট করা, মেল কালেক্ট টার্গেট। করছেন, ইমেল কালেক্ট করছেন এবং ইমেলের থ্রুতে আপনার প্রোডাক্টটা সেল করছেন। যখনই সেল হবে, যেই মানুষটা কিনবে সে আপনার লিড। এটা হলো কি আপনি কি বলেন, ফানেল ক্রিয়েট করলেন, ফানেলের থ্রুতে আপনি ইমেলগুলো কালেক্ট করছেন, ইমেল কালেক্ট করছেন, কিন্তু ইমেলের থ্রুতে তো আপনি সেল জেনারেট করতে পারেন না। যতক্ষণ পর্যন্ত সেল জেনারেট করে হবে না ততক্ষণ পর্যন্ত সে আপনার লিড না। জি স্যার। এখানে কিছু কন্টেন্টের আইডিয়া দেওয়া আছে, এই যে এই টাইপের কন্টেন্ট গুলো নিয়ে অনেক আগে, এই যে এগুলো মনে হয় অ্যাফিলিয়েট সাইট মেবি, হ্যাঁ এগুলো এক একটা অ্যাফিলিয়েট সাইট। এরা হলো কি অ্যাফিলিয়েট করে এই থ্রুতে, দেখেন এই ধরনের এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করে। এগুলো নিয়ে আপনারা একটা কি করবেন, এই যে এই প্রোডাক্টগুলো থেকে এখান থেকে আইডিয়া নিতে পারবেন আসলে কি কি টাইপের প্রোডাক্ট নিয়ে মার্কেটে সবচেয়ে বেশি কাজ হয়। যে আমি প্রোডাক্ট রিসার্চের ক্লাস তো দেখাইছিলাম, তাই না? তো প্রোডাক্ট রিসার্চের ক্লাস যদি দেখে থাকেন মোটামুটি, এখান থেকে একটা প্রোডাক্ট রিসার্চের একটা বেসিক আইডিয়া, প্রোডাক্ট কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন, এইটার একটা আপনার কনফিউশনে ফিল করেন, তাই না? সো এই লিঙ্ক গুলো যদি আপনার থাকে কিংবা এই আইডি গুলো থাকে, আপনি এখান থেকে কনসেপ্ট, এই যে এখান থেকে প্রোডাক্ট রিসার্চের অনেকগুলো টুলস দেওয়া আছে। তো আপনি এইগুলো দেখে দেখে আপনি আপনার কনসেপ্টে ক্লিয়ার করতে পারবেন। সো আমি কি লিঙ্ক গুলো দিয়ে দিব প্রোডাক্ট রিসার্চের এই টুলস গুলো, কিংবা এইখান থেকে আইডিয়া নিয়ে নিতে পারবেন, দিয়ে দিলাম।
এখানে কিছু টুলস দেওয়া আছে যেটার মধ্যে প্রোডাক্ট রিসার্চ করা যায়, আর যে কিছু ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে যেগুলো মোস্ট ইউজ হয় ড্রপ শিপিং এর জন্য, অ্যাফিলিয়েটের জন্য যে যে প্রোডাক্টগুলো ইউজ হয় সেগুলো একটা লিস্ট দেওয়া আছে। সো এখান থেকে আপনি মোটামুটি প্রোডাক্টের আইডিয়াগুলো পেয়ে যাবেন। আর হলো এই স্ট্র্যাপের ফিচার লঞ্চ করছে ফ্রি, নিউ ফিচার লঞ্চ ফ্রি। এই স্ট্র্যাপের নতুন কিছু ফিচার রিলিজ করছে যা এই স্ট্র্যাপ ওয়েবমাস্টার টুলস গুগল সার্চ কনসোল সিমিলার সামান্য ভিন্ন। সো ওয়েবমাস্টার টুলের মতো একটা টুলস, সেইটাও দিয়ে দিই আপনাদের। গুগল ওয়েবমাস্টার টুলস তো বুঝি কি কাজ, সো এটার মধ্যে একটা টুলস। এটা আমি জাস্ট আপনাদের টুলস গুলো দিব, কোনো ইমপ্লিমেন্টস দেখাবো না, জাস্ট এই টুলসটা কি, এটার কি কি কাজ, এটা যখন ভবিষ্যতে কাজ করবেন তখন আপনি বুঝে যাবেন। সো থিওরিটিক্যালি কনসেপ্ট ক্লিয়ার থাকে, প্র্যাকটিক্যালি কোনো প্রবলেম হবে না। প্র্যাকটিক্যালি আর্ন করতে গেলে প্রচুর সময় নষ্ট হবে, এত দেখানো যাবে না। আগে কনসেপ্ট ক্লিয়ার থাকুক, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে গেলে যখন আমরা ইংরেজি শিখে যাবে, যখন টুলস গুলো থেকে যাবে আপনার কাছে তখন আর সমস্যা হবে না। এগুলো কিন্তু আবার ফ্রি ট্রায়াল যায়, দেখা যাচ্ছে গুগল গ্রুপ বা ইনস্টিটিউট থেকে এগুলো আপনারা যখন টাকা দিয়ে কিনতে যাবেন তখন আপনাকে এটা কম খরচে কিনতে পারবেন। আচ্ছা আজান দিতেছে, আমি আজানটা শেষ হোক তারপর আবার শুরু করি, ওকে? একটু বিরতি নেই।
ওকে, আছেন আপনারা? শুরু করব? শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? জি ভাইয়া করেন। ওকে, আচ্ছা। এটা তো দিয়ে দিয়েছি। আর এখানে এই কিওয়ার্ড রিসার্চের এই এক্সেল ফাইল আপনাদের কাছে আছে। এটা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে আপনাদের সাথে। আর এখানে আ কিছু হাই ডিআর ডোমেইন রেটিং এর ভালো ডু ফলো কিছু ডু ফলো নো ফলো লিংক সাইট আছে। এগুলো বি আ আপনারা যারা এখন পর্যন্ত ওই গ্রুপে জয়েন হন নাই, এটা জয়েন দিয়ে নিন। এটা ডাউনলোড করে দেওয়া আবার ঝামেলার কাজ। আমি জাস্ট থিওরিটিক্যালি বলে যে আপনারা এখানে দেখে নিন। ভিডিওতে থাকবে আপনাদের কাছে। পরবর্তীতে দেখে নেবেন। ফোরাম সাইট, এখানে কিছু ফোরাম সাইটে আছে। তো যে ব্যাকলিং এর ক্ষেত্রে যেটা ডু ফলো এই ডু ফলো সাইটগুলো ইউজ করা হয়, ব্যাকলিং এর ক্ষেত্রে ফোরাম সাইটগুলো ইউজ করা হয়। এগুলো নিয়ে আপনারা পার্সোনালি দেখে নিন। এটা নিয়ে পার্সোনালি শিখে নিন। যদি মনে হয় আমি ব্যাকলিং এর অফ পেজ এসইও নিয়ে ভালো কাজ করব, সময় দিতে দিব, এটা নিয়ে স্টাডি করেন। এখানে রিসোর্স দেওয়া আছে, সময় নিজের মতো করে দেখে দেখে শিখে নিন। আমি যেগুলো দেখা যাচ্ছে যে বেশি সময় লাগে শিখতে কিংবা ওগুলা টেকনিক্যাল বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়, ওগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি। স্যার স্যার, প্রোফাইল আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার, অফ পেজ এসইওটা কি স্যার? এটি আমি ভালোভাবে বুঝি না। অফ মানে পেজ অফ ইস্যু পেজ মানে হলো কি এসইওর আপনার মিনিং কি? নিজের সাইডে কাজ করবেন না। ধরেন জি আপনি আপনার একটা দোকান দিছেন, এখন দোকানটার ভিতরে সুন্দর করে সাজুগুজু করছেন। এখন দোকান সাজুগুজু ঠিকই করছেন। এখন দোকানের আশেপাশে যারা থাকে তারা চেনে। এখন একটু দূরে যারা আছে সে দোকানটা এখানে আছে কিনা, কি, কি মালামাল আছে এগুলো কি মানুষ জানে? দূরের না মানুষ? স্যার। তখন কি করবেন? আপনি কি করবেন? পোস্টার লাগাবেন, বিলবোর্ড লাগাবেন। তাই না? পোস্টার লাগাইয়া জি মানুষকে এবার জানাবেন অথবা মাইকিং করবেন। করে টরে অন্য জায়গায় মানুষকে বলবেন যে, "আমার এখানে সুন্দর দোকান দেওয়া হইছে। এখানে সমবায় বাজার এই সেই আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন। অন্যান্য কম্পিটিটর থেকেই।" তো একই কাজটাই হলে কি করবেন? আপনি অন্য একটা ইন্টারনেটের থ্রুতে করলেন। ইন্টারনেটের থ্রুতে করতে হলে ওয়েবসাইটের থ্রুতে করবেন। একটা আপনার নিজের ওয়েবসাইটে কি করবেন? অন্য ওয়েবসাইটে যেয়ে প্রচারণা করবেন। অন্য ওয়েবসাইটে জি যেয়ে প্রচারণা করার সময় আপনি কি করবেন? আপনার নিজের সাইডে লিঙ্ক দিয়ে আসবেন এবং নিজের সাইডে লিঙ্কটা দিয়া আসবেন এবং ওই লিঙ্কে ক্লিক করে মানুষ আপনার ভিজিটর আসবে। এটাই স্যার, না জি স্যার, অন পেজ এসইও আর অফ পেজ এসইও এর ভিতরে তাহলে পার্থক্য কি? অন পেজ হলে আপনার নিজের সাইটের ভিতরে করবেন আর অফ পেজ হলে কি অন্য ওয়েবসাইটে যেয়ে কনটেন্ট দিয়ে আসবেন। এর বিনিময়ে শুধু একটা লিঙ্ক পাবেন আপনি। আপনার লিঙ্কটা ওই ওয়েবসাইটে দিয়ে আসবেন। এই বুঝা গেছে? জি স্যার। অন পেজ মানে নিজের সাইটে করা, অফ পেজ মানে অন্য সাইটে করা। এটাই হলো গিয়ে পার্থক্য। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। সো দেখা যাচ্ছে যে এই লিঙ্ক বিল্ডিং এর জন্য যে ফোরাম, তারপর হলো গিয়ে বিভিন্ন প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন কিংবা বিভিন্ন ওয়েবসাইট আছে প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে আপনি হলো আপনার লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। ফোরাম সাইটের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। তারপর হলো গিয়ে কিছু হাই ডিআর ডু ফলো নো ফলো সাইটের সূত্রতে লিঙ্ক বিল্ডিং করতে পারেন। তো এই আর এইগুলো টুলস এর মাধ্যমে আপনার লিঙ্ক বিল্ডিং করার সুবিধা হবে কিংবা ওগুলোর মাধ্যমে সহজে পাওয়া যায়। দেখা যাচ্ছে লিঙ্ক বিল্ডিং তো এত সহজ কাজ না। গেস্ট পোস্টিংটা একটু মোটামুটি সব করা যায়, তাহলে গিয়ে অনেক প্যারা খাইতে হয়। যে অ্যাডমিনের থ্রুতে করবেন, যে ওয়েবসাইটের মালিক তার থ্রুতে করবেন, সে যদি এপ্রুভ না করে আপনার কিছু করার নাই। আর এখানে কিছু এসইও কোর্সের লিঙ্ক দেওয়া আছে। এগুলো আপনি দরকার হলে আপনাদের দিয়ে দিলাম। এগুলো আপনারা দেখলেন। লিঙ্ক এসইও কোর্সগুলো আপনারা দেখে নিবেন। আর হলো এখানে প্রাগরুম চেকার নিয়ে এটা তো দিছিলাম না? কপি এসকেপ বা জি স্যার। অল্টারনেটিভ হিসেবে এটা। আচ্ছা, এটা কি দিছিলাম? এটা কুই টেক্সট এটা এটা দিই না? এটা দিই না? এটা এটা দেন না স্যার। আচ্ছা, এটা দিয়ে দিই। প্লাগরিজম ভাই অন্যটা দিছি। স্মল এসইওটা দিছিলেন। স্মল এটাও এসইও টুলস। এটা দিয়ে দিই। অনেক প্রাগরিজম নিয়ে তো ৪টা ৫টা দিছিলাম মনে হয়? অনেকগুলো দিছিলাম। জি স্যার। যেটা সবচেয়ে বেটার মনে হয় সেটা ইউজ করবেন। রিভিউ গুলো দেখবেন, গুগলের রিভিউ দেখবেন, সোশ্যাল মিডিয়ার রিভিউ গুলো দেখবেন। দেখে তারপর এগুলো ইউজ করবেন। এটা একটা প্লাগরিজম চেকার। যেটা নিয়ে মানুষ বিভিন্ন একেকজনে একেকভাবে অ্যা অ্যা রিভিউ করে আরকি। একেকজন একেকভাবে নিয়ে যেটা আরকি যে যেটা করে যেটা নিয়ে ঘাটাঘাটি করছেন আপনি একটা জিনিস নিয়ে, সেটা নিয়ে আপনি ভালো রিভিউ দিতে পারবেন না? সো এখান থেকে একজন করছে, সে সে এটা নিয়ে ভালো একটা রিভিউ দিয়েছে। সো সেক্ষেত্রে ওইটা আমাদের জন্য কাজ করা ইজি হয়ে যাবে। আমি যদি এটা ঘাটাঘাটি করে করতে যেতাম, বাট আমার জন্য আরো সময় খরচ হইতো না। ইমপ্লিমেন্ট করতে সময় করতে যেয়ে সময় দিব না, ঘাটাঘাটি করতে যেয়ে সময় দিব। সো ঘাটাঘাটি অবশ্যই করা দরকার আছে। ঘাটাঘাটি না করলে আপনি অ্যাডভান্সলি শিখতে পারবেন না। আপনাদের জন্য ঘাটাঘাটি দরকার আছে। এখন আমি ঘাটাঘাটি করতে গেলে আমার ইমপ্লিমেন্ট নষ্ট হয়ে যাবে। আমি ইমপ্লিমেন্ট করতে পারব না। আমি অলরেডি অনেক কিছু জানি। এখন আমি যদি ইমপ্লিমেন্ট থেকে ঘাটাঘাটি করি, প্রচুর সময় নষ্ট হবে। অথবা আমার যদি একটা টিম থাকতো, তাহলে আর আমি ওই ইমপ্লিমেন্টের থেকে আমি ঘাটাঘাটি বেশি করতাম।
আর আমার টিম নাই বিধায় হলে কি আমি ঘাটাঘাটিও করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়। ভবিষ্যতে টিম বানাবো তখন হলে কি আপনাদের মতো কারোর নিয়ে নিবো টিমে, দেন কাজ শুরু করবো। সো তখন আমি করবো ঘাটাঘাটি, আপনার করবেন ইমপ্লিমেন্ট। আমি বলবো না এটা কর, এটা নিয়ে কাজ করো। আমার কাজ হলে কি খুঁজে বার করা কোথায় কি হচ্ছে না হচ্ছে। যেমন নীল পাটেল করে, ওর হলে কি বিশাল বড় একটা টিম আছে, ডিজিটাল মার্কেটিং টিম। ও বিভিন্ন টিমে যে উবার সাজেস, এই যে উবার সাজেস ইউজ করেন, এটা ওরই, ওই নীল পাটেলের। ওর উবার সাজেস অন্য কোম্পানি ছিল, এটা ও কিনে নিছে। তো ও কি করে, ওর টিমের থ্রুতে সব কাজগুলো করে। ওর কাম হলো কি রিসার্চ করা। তো যখন আপনি আরো অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, শুধু রিসার্চ করবেন, টিম বাকি কাজ করবে টিম। আপনার কাজ হলো রিসার্চ করা। রিসার্চ করে আলাদা মজা। আবার রিসার্চ করতে গেলে আবার কাজ আগায় না, দেখা যাচ্ছে রিসার্চ করতে গেলে আপনার ওই রিসার্চের পিছনে সমস্যা হয়ে যায়, ইমপ্লিমেন্টার হয় না। ইমপ্লিমেন্ট করার জন্য তো লোক লাগবে, সেই জন্য আলাদা পার্সন লাগে। তো আপনারা যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তখন আপনারা হলে গিয়ে রিসার্চ করবেন না ইমপ্লিমেন্ট করবেন, সেটা আপনারা ডিসাইড করতে পারবেন। তো অল ফ্রি হোস্টিং সাইট দেখা যাচ্ছে, হ্যাঁ। এই ফ্রি হোস্টিং সাইটের ফ্রি হোস্টিং তো দিয়েছিলাম একটা, ইনফিনিটি ফ্রি, তাই না? আরো কিছু জি। লিস্ট আছে, এখান থেকে দরকার হলে আপনারা দেখে নিন। ইনফিনিটি ফ্রি মোটামুটি কাজ করে, এখান থেকে আরো ফ্রি হোস্টিং এর সাইট আছে। আর আমি গতকালকে আরেকটা ভিডিও দেখছিলাম, গুগল যদি ডোমেন ইয়ে থাকে, আচ্ছা ওটা পরে দিব না। ধরেন ওই গুগল ড্রাইভের মাধ্যমেও ওয়েবসাইট হোস্টিং করা যায়। সো ওইটার ট্রিক্স আছে। ওটা আবার দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস ডট পারবেন না, যেগুলো আর কি ফ্রন্ট এন্ড, ধরেন পিএসপি দিয়ে পারবেন না, কোনো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ দিয়ে পারবেন না, জাস্ট হলে কি ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ। ধরেন এখানে যে ভিজিবল যেটা, যে দেখার জন্য জি, যতটুকু জি। যতটুকু কাজ হয়, ধরেন এইচটিএমএল সিএসএস যে করি, বুটস্ট্র্যাপ এগুলোর মাধ্যমে যে সাইটটা কাজ করে ততটুকু দেখাবে গুগল ওয়েবমাস্টার টুলের হোস্টিং করলে। কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একদম ওয়েবসাইটে দেখা যাচ্ছে পুরো ডাইনামিক করে করে ফেলতে পারতেছেন, সেটা ওইটা দিয়ে হবে না, কিংবা ওই মাস্টার টুল দিয়ে হবে না। সো সেক্ষেত্রে আমি ওইটা দিয়ে দিব না ভিডিও পরে। অল ফ্রি হোস্টিং সাইট, তারপরে গিয়ে নিশ রিপোর্ট, এখানে কিছু নিশ রিসার্চের জন্য কিছু রিপোর্ট দেওয়া আছে, এগুলো দরকার হলে পরবর্তীতে গ্রুপে জয়েন করে দেখে নেবে, ঠিক আছে? আর হলে গিয়ে কভার লেটার, এখানে কিছু ফ্রি কভার লেটার, এখানে কভার লেটার দেওয়া আছে। আমি কি করি, যখন ক্লায়েন্টের জন্য কাজ করি, তখন আমার কাছে রেডিমেড অনেক কভার লেটার স্যাম্পল দেওয়া থাকে, কিংবা কভার লেটার গুলো আমি আগে থেকে রেডি করে রাখি, যে বা কষ্ট করে যেগুলো আমি কাজ করছি, সেই কাজগুলো সাথে সাথে আমি লিখে রাখি। লিখে রাখলে কি হয়, পরবর্তীতে নেক্সট কোনো ক্লায়েন্ট আসলে ওরে রিপ্লাই দিতে আমার একটু সময় নষ্ট করতে হয় না। আমি কি করি, এখানে কভার লেটার আসি, ওই এসিও চাইছে, পিপিসি চাইছে, আচ্ছা ঠিক আছে, এইখান থেকে রিলিভেন্সি মেনটেন করে এটা নিয়ে যাই এবং এটার উপরে রিরাইট করি। একবার 100% যে কপি করি তা না, এটা কিন্তু আনএথিক্যাল। আপনি 100% কপি করে দিয়ে দিবেন একটার থেকে। তো আমি কি করি, আমার সময় বাঁচানোর ক্ষেত্রে আমি কভার লেটারের রেডিমেড স্যাম্পল গুলো থাকে, আমি এখান থেকে আসি, আইনে করি কি, এটা নিয়ে যাই, এটা নিয়ে গিয়ে দেখি ওই ক্লায়েন্ট আগে কি করি, ক্লায়েন্ট যেটা চাইছে সেটার আগে কপি করি। ক্লায়েন্টের ধরেন এইটুকু ক্লায়েন্ট চাইছে এটা নিয়ে করি কি, আমি এটা নিয়ে চলে যাই, আমি আমার যেখানে টাইপ করতে সেখানে দিয়ে দিই, দিয়ে এবং ক্লায়েন্টের এই কথাটা আমি রিপ্লাই দিতে থাকি। কারণ ও বলছে ও বললো ইউ, ও আমাকে বলছে ইউ বলছো, ইউর জায়গায় আমি বলে দিলাম কি আই এম হিয়ার টু প্রোভাইড। সো দেখা যাচ্ছে যেটা আর কি ওর কথা রিপ্লাই দেওয়া। তো আমি কি করি, ওর কন্টেন্টটা আগে নেই, ও যেটা চাইছে সেটা আমি নিয়ে কি করি, ওর কন্টেন্টটা আমি এখানে একটা ওর যেখানে রিপ্লাই দিতে হবে সেখানে গিয়ে পেস্ট করি। পেস্ট করে তার পরবর্তীতে ওর কথাটা রিপ্লাই করি। রিপ্লাই করার পরবর্তীতে এখানে যে রেডিমেড আমার কভার লেটার স্যাম্পল দেওয়া আছে, অনেক কভার লেটার স্যাম্পল দেওয়া আছে, এখান থেকে সবচেয়ে প্রিফার কভার লেটারটা নিয়ে এবং ওর সাথে যতটুকু ওয়ার্ড যায় ততটুকু ওয়ার্ড আমি এখানে বসাই। যতটুকু ওয়ার্ড আমি এখানে আমি দিব না, আমার এইটুকু আমার ওর সাথে যায় না, আমি এইটুকু ফালাই দিই। এটুকু ফালাই দিয়ে দেন বাকিটা আমি রিপ্লাই দিয়ে দিই। তাহলে কি হলো, আমার সময়টা বেঁচে গেল এবং ওর রিপ্লাই দেওয়াটা আমার জন্য ইজি হয়ে গেল। এভাবে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমি কভার লেটারের লিস্ট দিয়ে দিছি অলরেডি অনেকগুলো। সো দরকার হলে কভার লেটারের লিস্টগুলো, এই দুইটা লিঙ্ক অ্যাভেলেবল, তো লিঙ্ক দিয়ে দিই। যেগুলো আমার ডাইরেক্ট ফাইল আপলোড দিচ্ছি ওগুলো আবার আপলোড করার ঝামেলা আছে, ডাউনলোড করো আবার আপলোড করো। So আমি লিঙ্ক দিয়ে দিই আপনাদের। এই কভার লেটারগুলো ইউজ করতে পারবেন যখন ক্লায়েন্ট চাবে, ঠিক আছে? এগুলো যে এত সহজে পেয়ে যাচ্ছেন, আমার এগুলো গত 5 বছরের জমানো, গত 5 বছর 6 বছর ধরে কাজ করছি, এগুলো সব এখানে একবারে জমাইছি। তো একটু হেলায় ফেলা দিয়ে না তো সহজে, আমি আগের ব্যাচের স্টুডেন্ট গুলো সহজে দিইনি, চাইছে তাও দিইনি, কারণ হলো গিয়ে ওরা এটা নিয়ে ইউজ করতে পারবে না, অ্যাবিউজ হবে। তো প্রথম দিকে আপনাদের এখানে মোটামুটি অনেকেই দেখা যাচ্ছে ভালো পারে, কিংবা আগে থেকে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আমি এইগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনাদের আর পরবর্তীতে কাজগুলো সহজ হয়ে যায়। আর কভার লেটার দিলাম, কভার লেটার দিছি না, আর নিশ রিপোর্ট, এখানে কিছু নিশের আইডিয়া আছে। এটা তো টাইটেল দিলাম না, তাহলে বুঝবেন কিভাবে এটাতে কভার লেটার সম্পর্কে বলা হয়েছে।
149 টা ছিল না এটা? কবে লেটার ছিল না এটা? আর লিখি প্রোডাক্ট নিশ রিসার্চ রিপোর্ট। তার পরবর্তীতে চলে যাই আমরা হলো, আচ্ছা আপনাদের কি বেশি মনে হচ্ছে যা 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 করাচ্ছেন আরো ইন্ডিলেস টপিক ধরে ধরে আগে লেভেল আপনার কাছে বেটার মনে তো? বলেন তো। জাফর আছেন এখানে? হ্যালো হ্যালো জাফর শুনতে পাচ্ছি আমাকে? শফিকুল ইসলাম। হ্যাঁ ভাইয়া বলেন, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা বেশি হয়ে যাচ্ছে না? আমি আপনাদের জন্য আরো শর্ট করে দেখাবো না? যা দেখাইছেন এগুলো থাক, অনেক দেখাইছেন, আর এগুলোর উপরে একটু হালকা ডিসকাস করলে আরো হ্যাঁ, সুবিধা হতো। আমি কিন্তু আবার নেক্সট ক্লাসে এসে আপনাদের জন্য সময় বরাদ্দ দেবো যে আপনারা বললেন টুলস গুলোর নাম বলেন, টুলস গুলোর নাম না বলতে পারলে কিন্তু ক্লাস লাউ করবো না। আজকে তো অ্যালাউ করলাম। যদি মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি আগাইলাম না। আর যদি মনে হয় যে না আরো দেখান, আমি বাকি যেগুলো আছে সব দেখাই দিলাম, কারণ এখানে এই টুলস গুলো দেখাই দিলে আমি আপনাদের কোর্স আউটলাইন যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আগাইতে পারলাম। এখন পর্যন্ত কিন্তু কোর্স আউটলাইন ধরতেই পারিনি আমি। বাইরে যেগুলো ট্রেন্ডিং মার্কেটে সবচেয়ে বেশি ইউজ হয় সেগুলো নিয়ে আলোচনা করছি, কোর্স আউটলাইনটা দিয়ে এখন ধরতেই পারিনি। সো এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। আসলে আগে যেগুলো ট্রেন্ডিং আগে শিখবেন না কোর্স আউটলাইনটা শিখবেন। যদি কোর্স আউটলাইন শিখতে চান না সেটাও আমি শিখাতে পারি, কিন্তু ট্রেন্ডিংটা শিখাচ্ছি এই কারণে যেটা পরবর্তীতে আমার মনে আছে হয়তো ভুলে যাবো। আমি ভুলে গেলে তো তখন আর আপনাদের শিখাতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে আমি এখান থেকে যা যা আছে রেডিমেড গুলো শিখাই দিলাম। জি জি, তো আগামী ক্লাসে তাহলে পরে আপনারা যে আমাদের সুবিধা হবে। হুম, আপনাদের যে যে টুলস গুলো দেওয়া হয়েছে সেগুলো তাহলে আজকে যে পর্যন্ত দেখালাম, যে আমরা কভার পর্যন্ত দেখলাম। কভার লেটার আর উইন্ডোজ 10 অ্যাক্টিভিটরটা আমি দিয়ে দিই, আর আপনার কভার লেটার সবাই দেখে নেবেন। তাইলে হলো দেখা যাবে এই পর্যন্ত আর কি যা যা দিছে এই টুলস গুলো এগুলো সম্পর্কে একটু জাস্ট আইডিয়া নেবেন। গ্রুপে তো আপনি অ্যাড আছেন, গ্রুপে থেকে তো আর যাচ্ছেন না। সো আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন এই গ্রুপ থেকে এসে নিয়ে নেবেন। তাইলে আর হলো জি আপনার যে যখন যদি কোনো জিনিস ভুলেও যান সেটা এখান থেকে এসে অ্যাট এ গ্ল্যান্স দেখে নিতে পারবেন। আমি খালি আলোচনা করে দিচ্ছি যে যাতে আপনার পরবর্তীতে বুঝতে অসুবিধা না হয়, কিংবা এটা কি নিয়ে আলোচনা করেছিল আপনি জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখলেই বুঝে যাবেন যে এটা নিয়ে এই নিয়ে আলোচনা করেছিল। তাহলে আজকে আর বেশি আগাইলাম না, আগামী ক্লাসে সবাই টাইম মতো আবার চলে আসেন। আপনারা একটু দেরি করেন বিধায় আমি আজকে হয়তো লেট করে জয়েন করছি। না ভাই, আমি আসলে অফিস থেকে আসতে আসতে আমার প্রায় 2:30 বেজে যায়। আচ্ছা, সো তাই অফিস কি বাসা থেকে অনেক দূরে? হ্যাঁ, মানে অফিসের সব কাজ কাজ মানে বুঝাই দিয়ে আসতে আসতে দেখা যায় অনেক সময়টা জায়গা। ওকে, সমস্যা নেই। তাহলে বাসার ভিডিওগুলো একটু দেখলে অফিসের অফিসে কি বেশি কাজের চাপ চাপ অফিসে এখন দেখাই আমাদের যায় না ভিডিও? ধরো অফিসে কাজে ফাঁক দিয়ে আপনি চাইলে অন্য কিছু শিখবেন, এটা পসিবল না? পসিবল হয়ে যায়, দেখা যায় আপনার ক্লাসে তো করতে পারি না, যখন আমার ডিউটি থাকে তখন তো ক্লাস করতে পারি না, 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করি আর বাকিটা করতে পারি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে সময় দিয়ে সমস্যা নেই। আর আপনি কি ভিডিওগুলো করছি। দেখে নিন, যে ক্লাস করেন সমস্যা নেই। ভিডিওগুলো দেখে তারপর পরবর্তীতে যে জয়েন করলে আর আপনার সমস্যা হবে না, ঠিক আছে? আজকে যেমন যদি মনে হয় যে আপনার ক্লাসের জন্য টাইমটা একটু চেঞ্জ করা দরকার হয়, আপনার আপনার অফিসে আসতে আসতে আপনার 2:30 বেজে যায়, আপনি 3টা বাজে শুরু করলে আপনি ক্লাসটা ভালোভাবে ধরতে পারবেন। ধরেন আপনার জন্য আমরা ক্লাসটা একটু সময় পিছাইলাম, 3টা বাজে শুরু করলাম। কারণ ভাই এমনিতে তো ক্লাস আপনার বর্তমানে আমাদের তো শুরু হইতে ধরেন না, আমার সমস্যা কি না, ধরেন আমার তো 7 তারিখ থেকে 1 তারিখ থেকে 7 তারিখ হলো আপনি আমার এই শিফট, হ্যাঁ, এই এই 7 দিন আমি ক্লাস করতে পারি, 3টে ক্লাস করতে পারি, কিন্তু 7 থেকে 15 তারিখে যে 3টে ক্লাস, হুম হুম। এই 3টা আমি করতে পারি না, কারণ এই 3টার সময় আমি অফিসে থাকি দুপুর 2টা থেকে। ওই হ্যাঁ, সময়টা তাহলে ভিডিওগুলো কালেক্ট করে নেবেন, এছাড়া তো জি জি, অলরেডি দেখতেছি না ওটাই ভিডিও। করি। আবার 24 তারিখ থেকে আপনি এই 1 তারিখ 30 তারিখ পর্যন্ত আমার আবার ক্লাস করতে পারি, এই আর কি। তাইলে আর কি নেক্সট ক্লাসে আবার টাইম মতো জয়েন করেন, ভিডিওগুলো দেখেন। আর আজকে আর বেশি দেখালাম না। আর জি ভাই। হলে যদি মনে হয় যে কোনো জিনিস এখন বুঝতে পারিনি আমাকে নোট ডাউন করে বলবেন, আমি এগুলো হেল্প করার চেষ্টা করব। আর হলে গিয়ে গ্রুপে কোশ্চেন করে রাখবেন, ধরো নোট ডাউন করে রাখবেন, খাতায় লিখে রাখবেন, পারলে গ্রুপে কোশ্চেন করে রাখবেন, আমি এগুলা ক্লাসে দেখাবো, ঠিক আছে? জি জি। আচ্ছা, ওকে। জাফর আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন আছে? রূপন দে, জাফর, তারপর জরিপ? একটু দেখি না। স্যার, হ্যাঁ, জি জি বলেন, শুনতে পাচ্ছি। স্যার কোশ্চেন না, ইনশাআল্লাহ আজকে রাত্রে আমরা আলোচনা করবানি, আগামী ক্লাসে আবার কোশ্চেন করব। ওকে, আপনি যা দেখাচ্ছে আমি চাইছিলাম কি আরো দেখাই দিই, কারণ আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না বিধায় আমি ভাবছি কি হয়তো বেশি হয়ে যাচ্ছে আপনাদের। all বেশি হয়ে this potato
6টা টপিক দিয়ে দিছেন। ওই সবগুলো টপিকে আসলে ওই যে আমি তো আর ওগুলো নিয়ে ইমপ্লিমেন্ট করতে বলি না, জাস্ট থিওরিটিক্যালি জানতে বলছি যে এই টুলসটা দিয়ে এই কাজ হয়। এইটুকু জানলে আপনার পরবর্তীতে করার সময় সমস্যা হবে না। সো এই জন্য থিওরিটিক্যালি জানলেন, পরবর্তী যখন এপ্লাই করলেন তখন আরো বেশি ডিটেলস জানলেন। এখন তো আর অ্যাপ্লাই করতেছেন না। এই জন্য আর আমি ডিটেলস কিন্তু আলোচনা করিনি, ওইগুলোর ভিতরে গেলে কিন্তু আরো বেশি ডিটেলস আলোচনা করা যেত। তো এই ডিটেলস আলোচনা করলাম না, আপনারা তাহলে আগামী ক্লাসে চলে আসেন না টাইম মতো। আর আজকে আর বেশি জি দেখালাম না, আগামী ক্লাসে কথা হবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার, আজকে বেশি কোশ্চেন করতে পারি না কারণ পাশে যে কাজ করতেছে তো লোহা ওকে, লোহা ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে চলে আসেন তাহলে তার মতো। জি জি ওকে, স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাফেজ।